আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, চলুন আপনার তৃতীয় ঘটনাটা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাইয়া, এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি, ঘটনাটি আসলে অনেক আগে, কেউ প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় হলো কসাই ছিলেন। আচ্ছা, ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ী সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে। এটা একদম নদীর পারে আর কি, একদম পাশে। তো রাজবাড়িটা পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল ছিল, সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন। মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজ আর কি। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতেন আর কি। এই জন্য আবার কখনো কখনো এটা ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতশি নামক একটা জায়গা পড়ে। দাঁতশি পার হয়ে ওরাকান্দা, এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা ওটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল, এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওই ওটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি, আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি। এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় আসে, উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালাই দেন। আচ্ছা, উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি। মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন আর কি। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ছটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হন যে যাক, আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওনার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা, তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক, যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, তখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে, এবং 4-5টা বাচ্চা ওই ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে দেয় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা, তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো বা ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি, একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলে নাই, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী, যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সে মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায়নি। আচ্ছা, এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে যেই জলিল, যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা, যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায়
সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে আচ্ছা। এবং মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না। সবাই বলে যে এতদিনের যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই। তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর রাসেল ভাই উনি ওই যে বিড়ালের গার উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু কাউকে বলেন নাই। কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। আচ্ছা। এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুমগুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা। তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে। মানে দুটো চোখ আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা। কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা। যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা। তখন তাড়া করার পরে দেখে সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে। এবং উনি খেয়াল করছেন ওই আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছে না। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান। তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম। তার এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা। মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি
ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন, তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল, আচ্ছা, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয়, হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তা উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এইভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিন্না তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী যে সন্তানগুলো হয়েছিল তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। তা ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলার ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা, তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। তো যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি, আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল, বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আর একটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, এই টাইপের, মানে কি বলবো পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেবো, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল, তো বলেছে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে। তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার আঙ্গুলে, কি হয়েছে। তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই,
তো ওকে পরে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা, বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল, এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট, এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়, বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না, মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ, এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট, বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আর একটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়, স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা আপনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন? একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয়, এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটা কি আপনার চোখের সামনে ঘটেছে? একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো, অত্যন্ত ভয়ানক ছিল, যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাইয়া চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ভাইয়া ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে ভাইয়া সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরো কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখে ও আরো বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো, আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যেই জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাককাওটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি, তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ওর মতোই আছে। এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়। তো ও তো মানে ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বাঁ হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে
প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া, এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে এই জিনিসটা ছিল, এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এইটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যে দিনটা ছিল আসলে শুক্রবার। প্রতিদিনকের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে যাইতাম, আর আসতাম হয়তো দুপুরবেলা, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমাই পড়তাম। তো শুক্রবার সকালবেলা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দোকানে যাই, তো দেখি 11টার দিকে দেখি দোকানে অনেক লোক আসছে, হয়তো তারা গাড়ি করে আসছিল। তো যাই হোক, তাদের আমি চা দিলাম, বিস্কুট দিলাম, তারা খেয়ে আমাদের বাড়িতে চলে গেল। তখনও জানতাম না আসলে লোকগুলো কারা। পরে আমার বাড়ি থেকে ফোন আসলো যে তুই বাড়ি চলে আয়, তোরা আজকে দেখতে আসছে। তো যাই হোক, মেয়ে আগে আমার আব্বু দেখছিল, দেখার পরে তারা পছন্দ হয়েছিল, কিন্তু আমি এই ঘটনাটা শিওর জানতাম না। তো আমি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে তাদের মানে গোসল টোসল করে তাদের সামনে যখন বসলাম, তারা দেখে পছন্দ করে দিন ফেলালো যে আজকেরাই বিয়ে হবে। এমন পর্যায়ে বিয়ের দিন মানে ওই দিনকেই বিয়ে ছিল। তো যাই হোক, গায়ে হলুদ দিল সন্ধ্যার দিকে গায়ে হলুদ দেওয়ার পরে সবাই আসতে আসতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, বাড়ির বাসা থেকে 11টার দিকে আমরা বের হলাম বিয়ের জন্য। তো বিয়ের জন্য 11টার দিকে, রাত 11টা, হ্যাঁ রাত 11টার দিকে বাসা থেকে বের হয়েছি বিয়ের জন্য। তো ওখানে যাইয়ে পৌঁছাইতে আমাদের 12:30 বেজেই গেছে। তো যাই হোক, আমার সাথে আমার 2টা দুলাভাই ছিল, আরো অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমার বড় দুলাভাই বলতেছে কি তুই কি মেয়ে দেখছিস? আমি বললাম যে না, আমি মেয়ে তো দেখি নাই। তো দুলাভাই আমার বললো চল মেয়ে দেখে আসি গে। তো এক পর্যায়ে ওখান থেকে উঠে আমরা যাই মেয়ে দেখতে গেলাম। তো মেয়ে দেখতে যাই অবাক হয়ে গেলাম যে আসলে এটা কি পছন্দ করছে আমার আব্বু, বা এসে আত্মীয় স্বজন এসে কি দেখে গেছে। তো যাই হোক, মেয়ে তো একটু পছন্দ হয়নি। তো ওই সময় আমি আমার দুলাভাইরে বললাম, দুলাভাই আমি এই বিয়ে করব না, আমি বাড়ি চলে যাব। তো এই নিয়ে অনেক ঝোলাঝুলি করার পরে আমার দুলাভাই এক পর্যায়ে বলে বসলো কি দেখ, তোর আব্বু তো এই মেয়েটা পছন্দ করে গেছে, তো তুই যদি এটা বিয়ে না করিস তাই এখানে অনেক লোকজন আছে, হয়তো অনেক অসুবিধা হইতে পারে। তো আমি আর কোনো উপায় না দেখে বিয়ে করে বাসায় চলে আসলাম। তো বিয়ে শেষ হলো রাত 3টার দিকে, আর বাসায় আসতে আসতে 4:30 এরকম বেজেই গেল। তো 4:30টার সময় যখন আমি গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেবেই আমি বাসায় আসলাম, প্যান্টটা খুললাম, পাঞ্জাবিটা খোলার পরে লুঙ্গি পরে আমি রীতিমতো দোকানে চলে গেলাম। যে বাড়িতে ভালো লাগতেছে না, এই অনেক কিছু ভেবে বাড়ি থেকে আমি দোকানে চলে গেলাম। তো দোকান থেকে আসলাম, মানে দোকানে যখন গেছি, তারপরে 11টার দিকে দুলাভাই গেল, দুলাভাইরা যায় বসলো, চা খাওয়াইলো, আমি চা খাইলাম, তারপর একটা সিগারেট খাইলাম। সিগারেট খাওয়ার এক পর্যায়ে আমার দুলাভাই বলতেছে কি চল এখন বাসায় যাব, তোর ভাই ছোটরা আসতেছে, তো ছোটরা আসলে তুই বাসায় চলে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও আগে আসুক। তো ছোট ভাই যখন আসলো, আমি 2টার দিকে দোকান থেকে বাসায় উদ্দেশ্যে বের হলাম। তো বাসায় যে এক পর্যায়ে বাসায় পৌঁছায় গোসল করে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমালাম। ঘুমানোর পরে বিকাল 4টা অথবা 5টার দিকে আমার দুলাভাইয়ের সাথে করে নিয়ে আমি আবার বাজারের দিকে গেলাম। বাজারের দিকে এসে দুজনে বসে গল্প করতেছি বা চা খাইতেছি, অনেক কিছু খাওয়া শেষ করে রাত যখন 9টা বাজে তখনই বাসার দিকে দুলাভাই বললো চল এখন বাড়িতে যাই। তো আমি 9টার দিকে দুলাভাইয়ের সাথে বাড়িতে আসলাম। বাড়িতে আসতে আসতে 9:40 অথবা 45 এরকম বেজেই গেছে। তো যাওয়ার পরে বাড়িতে তো একটু ভালো লাগতেছিল না। তো আমি দুলাভাইয়ের সাথে আমাদের পুকুর পাড়ে যেয়ে বসে রয়েছি। তো পুকুর পাড়ে দুলাভাই আমি গল্প করতে করতে প্রায় 10:30 বাজে। ওই সময় বলতেছে চল তোর আব্বু বাড়ি আইছে, চল যাই খাওয়া দাওয়া করে নি। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে আমার টোটালি ভালো লাগতেছিল না। তো হঠাৎ মানে রাত 11:05 অথবা 10 এরকম টাইমে আমি ভাবলাম যে আসলে বাড়িতে তো ভালো লাগতেছে না, দেখি বাজারের দিকে যাই। তো দোকানের চাবি অলরেডি আমার কাছে একটা থাকেই, আর আব্বুর কাছে একটা থাকে। তো আমি বাসা থেকে বেরোয় রাত 11:20 বাজে, তখন আমি ঘড়িটা দেখছিলাম 20-এর দিকে আমি
আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। তো বাজারের দিকে যাওয়ার পথে আমার কোনো অসুবিধা হয়নি, আর আমাদের ওই রাস্তাটা ছিল অনেক ভয়ঙ্কর। তো টুকটাক অনেক কিছুই ঘটছে সবার সাথে, তো এর আগে আমি কখনো এটা অনুভব করি নাই। তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় নাই। তো রাত আমি টিভি যাই, দোকান শাটারটা খুলে টিভি দেখতে দেখতে এক পর্যায়ে রাত 2টা বেজে গেছে। তো 2টা বাজার সময় সিকিউরিটি গার্ড আমার এসে বলতেছে, কিরে তোর এত রাত পর্যন্ত তুই বাজারে কেন, তুই বাড়ি যাবি না? আর আজকে না তোদের বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছে, এসে অনেক কিছু বললো। তো আমি মোবাইলটা বের করে দেখি, তখন রাত বাজে 2টা। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাইতেছি, আপনি থাকেন। পরে আমি শাটারটা লাগাই আস্তে আস্তে বাড়ির দিকে মুভ করলাম। তো বাড়ির দিকে আসার এক পর্যায়ে আমাদের ওখানে একটা তালসারি নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা ছিল অনেক ভয়ঙ্কর, বা ওই জায়গাটায় সবাই প্রচুর মানে ভারী রাত্রে কেউ যদি যাইতো তো অধিকাংশ সময় ভয় পাইতো, যেই হোক না কেন, তাই যত সাহসী হোক বা যাই হোক না কেন। তো ওই সময় আমার সাইডে মানে 4টা বিড়াল, সামনে একটা পিছনে একটা, 2 সাইডে 2টা বিড়াল আমার পিছন পিছন মানে সাথে সাথে হাঁটতেছে। আমও হাঁটতেছে, এরাও হাঁটতেছে, আমি দাঁড়াইলে এরাও দাঁড়াইতেছে। তো এরকম যখন হচ্ছে তখন আমি ততটা ভয় পাইনি, বা আবার আমি চিন্তা করলাম যে আমি সামনের দিকে যাই, এগুলো বিড়াল তো আর কিছুই তো না। তো সামনের দিকে যাওয়ার সময় আমাদের সামনে যায় একটা তাল গাছ আছে, ওই তাল গাছটাই আমাদের। তো লম্বা একটা তাল গাছ, ওখানে যখন গেলাম ওই জায়গায় একটা কালভার্ট ছিল আর 2 সাইডে ধান ক্ষেত। তো আমি চিন্তা করলাম এই বিড়াল সাথে করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি একটা যখন লাথি মেরে নিচে ফালাই দিছি ধান ক্ষেতের ভিতরে, তো বাদ বাকি 3টাই চলে গেছে ওখান থেকে। তারপর আমি আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মনে করেন সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা মনে করেন বাঘের মতো একটা কিছু ধান ক্ষেত থেকে বেরোয় লাফ দিয়ে রাস্তার পারে আসলো, মানে আবার লাফ দিয়ে ধান খেতে পড়লো, আবার এই পাশে লাফ দিয়ে ধান খেতে মানে রাস্তার পারে আসতেছে, আবার এই পাশে লাফ দিয়ে ওই পাশে যাচ্ছে। তখন যাওয়ার এক পর্যায়ে আমার গাটা একটু হালকা কেঁপে উঠলো যে আসলে এটা কি হচ্ছে। তখন আমি ভাবতেছি যে এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকাও ঠিক হবে না, আর এটা ভাবাও ঠিক হবে না। আমি আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাওয়ার সামনের দিকে যাওয়ার সময় মানে সামনে যত এগোচ্ছি তত মনে একটু একটু ভয় করতেছে। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মানে রাস্তার সাইডে এক সাইডে জঙ্গল, এক সাইডে একটা কুল বাগান। তো কুল বাগানটা অনেক লম্বা, আর এই সাইডে জঙ্গল। তো জঙ্গলের সাইডে কবর বা মানে অনেক কিছুই, আগে শ্মশান ছিল, তারপরে কবরস্থান হয়েছে। তো ওখানে যখন আমি যাইতেছি মানে কুল ক্ষেতের কানি যখন আমি ক্রস করব, তখনই দেখি যে 22-23 হাত মতো একটা লম্বা লোক। তো লোকটার মাথাটা ছিল তার দেহ থেকে আলাদা, আর রক্ত তার পুরা শরীর বয়ে বেয়ে নিচে পড়তেছে। তো ওই লোকটা মানে কুল ক্ষেতের ওই মাথা থেকে এক পা রাস্তার পাড়ে দিল, রাস্তার পাড়ে দিলে দেখে পুরা রাস্তায় রক্তে ভিজে গেছে। আর পরের পা দিয়ে যখন ওই পাশে পার হয়ে গেল, তখন আমি আর মানে কিছুই বলতে পারি না। কিছু না বলতে পারার কারণে যে রাত যখন 4:30 বাজে মানে ফজরে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমার আব্বু আমারে ফোন দিছে যে তুই কই, মানে যখন আমার ঘরে দেখে নাই বা এসে অনেক মানে ফোন দেওয়ার পরে আমি আব্বুর সাথে একটু মিথ্যা কথা বললাম যে আমি আসলে টয়লেটে আইছি। এই বললে আমি ওই সময় আমি যখন বুঝতে পারলাম যে আমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, তো যাই হোক তাড়াতাড়ি আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি কাউকে কিছু বললাম না, ওই অবস্থায় ঘুমাই পড়লাম। ঘুমাই পড়ার পরে সকাল যখন 11টা বাজে তখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাইতে যাব, তখনই মানে আমার পুরো শরীর তো প্রচুর পরিমাণ ব্যথা, আমি হাঁটতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো আমি আর না খাইতে যাই, আমি আমার দাদার কাছে গেলাম, দাদার কাছে যাই একটু ঝাড়ফুঁক করে আসলাম। আসার পরে দেখি ব্যথাটা হালকা একটু কমছে। তো এইভাবে আমি আর ওই দিনকে দোকানে গেলাম না, বা সারাদিন বাড়িতেই ছিলাম। তারপরে সন্ধ্যার সময় যখন আমি সন্ধ্যার পরে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমি টয়লেটে যাওয়ার জন্য বের হলাম। তো টয়লেটে যখন গেছি, যাওয়ার পরে টয়লেট থেকে বেরোয় দেখি আমার পা দিয়ে খালি রক্তই বের হচ্ছে, কোনো কাটার চিহ্ন না, মানে কোনো জায়গায় কেটে গেলে যেরকম রক্ত বেরোয় এরকমই বেরোচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কাটার কোনো পাওয়া যাচ্ছে না। তো আমি ওটা আমার দাদি দেখলো, দাদি দেখার পরে আমার দাদি বলতেছে কি ব্যাপার তোর রক্ত বেরোচ্ছে কে? আমি বলছি সেটা তো জানি না, কোনো জায়গায় কোনো কাটেও যায় নাই বা মানে কোনো আঘাতও লাগে নাই, এমনি রক্ত বেরোচ্ছে। তা তুই তখন দাদি বলতেছে তুই একা একা বাইরে আসিস কেন? তো আমি দাদির সাথে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো দাদি আমার অনেক ধমক দিল যে তুই এরকম গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে, সেই দিনকে তুই বাইরে গেছিস কারণ না নিয়ে, আর এত রাত্রে যদি
মানে অন্যরকম কিছু হইতো তখন কি করতি। তো আমি আর কিছু বললাম না, দাদিরও বলতে নিষেধ করলাম। তো এইভাবে তারপরের দিনকে আমি একটা কবিরাজের কাছে গেলে একটা মাদুলি দিল, তারপর থেকে স্বাভাবিক ছিল। এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের কাছে ওই ঘটনাটি ভালো লেগেছে। এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা। উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। ইতোমধ্যে ওনার একটি স্টোরি আমি বলেছি, হসপিটাল কেন্দ্রিক একটি ঘটনা, যা আপনারা শুনেছেন এবং অনেকেরই ভালো লেগেছে বলে কমেন্ট করেছিলেন। তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নাই। উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তো আগে কিছুদিন ঘুরে আসি। তো এরকম একটা সিচুয়েশনে ওরা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতেও তারা ওঠেন। প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। সময়টা রাত 2টো থেকে 2:30। এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল, বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই। কিন্তু ওনাদের সাথে অস্ত্রধারী গার্ড ছিল, এই জন্য ওনাদের চিন্তা কম ছিল। ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন, পাশে চা বাগান, রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে। পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয়। গভীর রাত্রে যখন চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধতা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ জিপের যিনি ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন। সবাই বলল, কি ব্যাপার, কি হলো? তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেয়া, পেছন থেকে বোঝা যাচ্ছে তার গড়নটা বেশ চিকন এবং আকার মোটামুটি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চির মধ্যে। তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারবার হুইসিল দিলেও উনি ডানেও যাচ্ছেন না, বায়েও যাচ্ছেন না। এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, জিপ যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না। গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া, কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বলল, এটা কখনোই করা যাবে না, এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ। কারণ ডাকাতরা অনেক সময় এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয়। তাই কোনোভাবে গাড়ি থামানো যাবে না। ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে, যে এখনই হয়তোবা ডাকাতরা আক্রমণ করতে পারে। রোমানা রেজা আপু তখন উনি গাড়ির সামনের সিটে বসা ছিলেন। উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন। আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয়, উনি ভয় পাচ্ছিলেন ডাকাতরা আক্রমণ করবে। বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময়
শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। যখনই আয়াতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন, সবাই দেখে ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একটা আকৃতি দেখা যাচ্ছে, সেটি রাস্তার বা পাশে, যে পাশে চা বাগান ছিল, সাঁ করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয়, মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয়। শুধু মানুষ নয়, কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে। বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায়। সুতরাং একটা ট্রেঞ্চ বা পরিখা বা গর্ত থাকে, লম্বা গর্ত বা একটা নালা থাকে। কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয়, তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে। নালাটা একটা গর্ত, সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে। এই মহিলা কিভাবে এত দ্রুত সাঁ করে চলে গেল? সবাই হতভম্ব হয়ে যান। সাথে থাকা টর্চ লাইট গুলো জ্বালান, কিন্তু ওই মহিলাকে আর কোথাও দেখা যায় না। উনি যদি চা বাগানের ভিতর দিয়েই যাবেন, তাহলে তো গাছগুলো নড়বে, কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না। শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল, ওই মহিলাকে আর দেখা যাচ্ছিল না, গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান। তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন আবারও তারা ঘুরতে বের হন। তারপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমানা আপু, ওনার ফুপুর যে ছেলে, ওনার ফুফাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত তখন প্রায় 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ওনার ফুফাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে, এবং ওনার সাথে থাকা আরো যারা আত্মীয় স্বজন, যারা ট্রিপে একসাথে পারিবারিকভাবে গিয়েছেন, সবাই সেটা শুনতে পায়। সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে চিন্তা করেন, কি ব্যাপার, এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেঁচামেচি কিসের? তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপা ফুপুকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি হয়েছে? তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার ফুপাতো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়। ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার ফুপা ফুপু সবাইকে বলেন, বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে, এবং তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর 2 জন ফুপু রয়েছে, এবং এই 2 ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের 2টো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম, তার ওই ফুপুর হাজবেন্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার, এবং এখন যেই ফুপুর কথা বলবো তার হাজবেন্ড ছিলেন শমশেরনগরের
একটি চা বাগানের ম্যানেজার। প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানা আপু তারা শমশেরনগরের বা ফয়জাবাদের ওই ফুপুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না, যেহেতু সেখানে প্যারানরমাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন। এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য ফুপুর বাড়িতে বেড়াতে যাবেন। যথারীতি যে পরিকল্পনা সেই কাজ, তারা রওনা দিলেন। তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন। এই বাংলোটির নাম আমি বলবো, এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেরনগরের। এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা বাংলো। ওই সময়ে পুরো শমশেরনগরে দোতলা বিশিষ্ট একটি মাত্রই বাংলো ছিল, সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো। এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন। তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা বেজে যায়। বাংলোটা টিলার উপরে। গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার ফুপা, আরেকজন ফুপা আর কি, চাপ দিয়ে ধরে রেখেছেন, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা। কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলোর উপরে উঠে চলছে, অথচ কোনোভাবেই এই গাড়িটি উপরে ওঠার কথা নয়। রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন, যার কারণে কখন গাড়ি থামবে কখন চলবে এই বিষয়ে তার একদম একটা সাধারণ ধারণা ছিল। তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন, কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিং এর উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা, চাপ দিয়ে ধরে রাখা। তিনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছে উনি এমন ভাবে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রোমানা আপু চিৎকার করবেন কিনা বুঝতে পারছেন না, কারণ গাড়ি কিভাবে চলছে, গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয়। মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে। তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তোবা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায়। তখন তারা হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে, রোমানা আপু এবং তার ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তারা কোনো কিছু বলেন নাই, হয়তো বললে তারা আরো ভয় পেয়ে যাবেন। যাই হোক, তারা নামার পরে বাংলোতে যান। যাওয়ার পরে বাংলোতে থাকা রোমানা আপুর ফুপা ফুপুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন। তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না, এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার আত্মীয় স্বজন তারা সেখানে গিয়েছিলেন, তারাই অবাক হন। কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো, ওনারা অবাক কেন হলেন না? জাস্ট এতটুকুই বললেন, ও তোমাদের সাথেও শুরু হয়েছে। তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেন নাই। পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত, রাতের বেলা ওনারা চলে এসেছেন। ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেননি। পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন। বাংলোতে 3 জন স্টাফ ছিল। একজন ছিল চৌকিদার, আর একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বেয়ারা বলে তাকে। এরা সাধারণত রোস্টার ডিউটি করে। চৌকিদার যিনি একদিন রাত্রে ডিউটি করেন, পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না, আরেকজন করেন। ওই 3 জনের মধ্যে আরেকজন করেন। এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয়। ওই দিন যার রোস্টার ডিউটি ছিল তাকে নিয়ে একটি ঘটনা ঘটে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রোমানা আপুর ফুপু উনি শরীরে একটি তাবিজ পরতেন। যেহেতু বাংলোতে বিভিন্ন ধরনের সমস্যা হতো, এই জন্যই উনি তাবিজ ব্যবহার করতেন। একদিন ঠিক সন্ধ্যার পর উনি
কিচেনের দিকে যান, এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলোর মধ্যে কিচেন ছিল না, কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই, বাট বাংলোর বাইরে। সিমেন্টের এক ধরনের চুলা ছিল সেখানে, বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি মানে পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানাপুর ফুপু, উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন, মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। তো উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতা দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি তো এটা আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই। তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। কিন্তু অন্য দুজন বেয়ারা ছিলেন এবং বাবুর্চি ছিলেন, তারা চলে এসেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, না তো চৌকিদার আসেনি, আপনি ভুল দেখেছেন, আমরা তো চৌকিদারকে দেখিনি। এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই রোমানা আপু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন। রাত তখন 2টো কি 2:30। হঠাৎ দোতলাতে, যেহেতু বাংলোটা দোতলা ছিল, ডবল চেয়ার বাংলো দোতলা, আমি শুরুতেই বলেছি, মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে। ওনার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু তারপরেও উনি বের হননি। সকালে ওনার ফুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম, এটা কি, আপনারা কি কেউ সরিয়েছিলেন? তখন তার ফুপু বলে, ও তুমিও শুনেছ? তখন রোমানা আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে আমাকে একটু বলবেন? তখন তার ফুপু বলে, তিনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় এবং উনি প্রচন্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে। আর ছোটখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হর হামেশাই ঘটে। সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন। প্রিয় লিসেনার্স, রোমানা আপুকে ইতোমধ্যে আপনারা দেখেছেন। এই দুটো ঘটনা একদম জলজান্ত প্রত্যক্ষদর্শী উনি। আমি আশা করব উনি আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা দেবেন। আশা করি লিসেনার্স, রোমানা আপুর এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাফায়েত বলছিলাম ভারতের সিমলা থেকে, হিমাচল প্রদেশ সিমলা। আমি আসলে বাংলাদেশি, রংপুরে আমার বাসা, তো পড়াশোনার জন্য সিমলায় থাকা হয় আর। তো ঘটনাটা আসলে ভয়ের নাকি মানে একটু অদ্ভুত টাইপ, আসলে ভয়ের কিনা বলতে পারছি না, যদি ভালো লাগে শেয়ার করবেন। তো আমি এখানে সিমলা হচ্ছে সবাই জানে পাহাড়ি এলাকা, পুরোপুরি জঙ্গল টাইপের এলাকা আর কি। আর এখানে বাড়িঘর গুলো খুব দূরে দূরে অবস্থিত, খুব দূরে, একটা থেকে আরেকটা বাসা মোটামুটি কিছুটা দূরে আর কি।
মিনিমাম আধা কিলোমিটার 1 কিলোমিটার পর পর একটা থেকে আরেকটা বাড়ি, মোটামুটি গ্রাম এরিয়া। আর আমাদের ভার্সিটিটা যেখানে, এটা মোটামুটি গ্রামেই করা, অনেক মানে গ্রামের দিকে। তো আমি বাসা ভার্সিটি কাছাকাছি হওয়ার কারণে ভার্সিটির আশেপাশেই বাসা নেওয়ার সুবিধাজনক মনে করি। তো এর কারণে ভার্সিটির নিচে আমি বাসা নিই, পাহাড়ি এলাকা। ভার্সিটিটা পাহাড়ের একটু মাঝামাঝি দিকে, আর আমি ভার্সিটিটা, আমার বাসা একটু নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে। তো এখানে বলে রাখা ভালো, আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার জন্য উপায় একটাই, রাস্তা হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর বাইকে যাওয়া যায়, বাইক চালানোর মতো রাস্তা আছে, ছোট পাহাড়ের খাদ দিয়ে বেয়ে, কিন্তু গাড়ি ঘোড়া চলে না, গাড়ি টাড়ি চলে না আর কি। তো আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার মাঝে একটা ঝর্ণা পড়ে। এই ঝর্ণাটা হচ্ছে মানে এলাকাবাসীর মুখেই শোনা যে হন্টেড নাকি, এই ঝর্ণাটা নাকি রাতের বেলা কেউ যাওয়া আসা করে না, রাতের বেলা ভয় টয় পায়। আমি ইতিপূর্বে অনেকবার গেছি, অনেকবার আসছি, মানে রাত 1টা-2টার সময় একাই গেছি। আমি বরাবরই ভাই সাহসী, আমি এগুলা ভূত বিশ্বাস করি, বিশ্বাস করি না বললে ভুল হবে, বিশ্বাস করি, কিন্তু আমি আসলে মানে ফেস করি নাই কখনো, যার কারণে আমার সেরকম ভয়টা লাগে না। আমি ফেস করতে চাই, খুবই ইন্টারেস্ট আমি এই বিষয়ে যে আমি ভূত ফেস করবো। এই কারণে রাতের বেলা যখন আমি আসি ভার্সিটি থেকে, যখন আসতাম, আমি ইচ্ছা করে করে লাইট মারি মারি এদিক ওদিক দেখতাম, গাছের দিকে তাকাইতাম যে দেখি কিছু দেখতে পারি কিনা। তো যাই হোক, দেখি নেই কখনো। তো আমি হঠাৎ বাসার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন বাসায় থাকতাম প্রত্যেক বৃহস্পতিবার রাতে, মানে রাতে না, সন্ধ্যার দিকে, সন্ধ্যা 7টা থেকে 7:30টার সময় একটা মানে স্মেল পাইতাম আমি, যে একটা হচ্ছে স্মেল আসতেছে, বাইরে থেকে একটা স্মেল আসলো। স্মেলটা ধীরে 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 আসতেছে, আমি ফিল করতেছি, ধীরে ধীরে দূর থেকে কাছে আসতেছে, কাছে থেকে একদম আরো কাছে আসতেছে, আমার ফেসের সামনে চলে আসতেছে, আস্তে আস্তে কিছুক্ষণ আমার ঘরে থাকতেছে। আমার রুমের মধ্যে 2টো বেড, তো পাশের বেডে বসলে একটা মানুষ যখন বসে, কোন একটা স্মেলওয়ালা মানুষ বা কেউ যদি আসে বসে, দূরত্বটা কিন্তু নাক থেকে বোঝা যায়, মানে কতটুকু দূরত্ব যখন স্মেলটা আসতেছে। আবার লোকটা মানে স্মেলটা যখন কাছে আসে, তখন আমি বুঝতেছি যে স্মেলটা তীব্র হচ্ছে। তো এরকম আর কি। তো প্রথম একদিন মানে স্মেলটা আসলে কিরকম, অনেকটা মুজার স্মেল যেরকম হয়, সক্সের স্মেল সেরকম, কিন্তু পুরো মানে অনেক আঝালো টাইপের একটা পুরো স্মেল, এত দুর্গন্ধ, মানে এটা আসলে সহনীয় না, মানে কিরকম যেন একটা বিরক্তিকর টাইপের, কিরকম এখন আসলে বলে বোঝানো তো সম্ভব না। তো আমি নর্মালি আমার মতো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট করি। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে দেখা গেল আমি বসে আছি, বা অ্যাসাইনমেন্ট কি দিছে ওগুলো দেখতেছি, বা কোনো মানে প্রেজেন্টেশন আছে কিনা বা এরকম কিছু আছে কিনা, নর্মালি ওই সময়টা ঘাটাঘাটি করি, বা করি কি রাতের খাবারটা রান্না করে নেই, রান্নার জন্য কাটাকাটি করি। তো সবার প্রথম আমার বিষয়টা, একদিন আমি মার্ক করি যে কি ব্যাপার আছে, স্মেল আসতেছে, একটা দুর্গন্ধ আসতেছে। পরে আমি চিন্তা করলাম যে না, বুঝতে তো আমার শখ, যে আমি তো কালকে ধুয়ে দিলাম, আমার এখান থেকে তো আসার কথা না। আমি খুঁজলাম কিছুক্ষণ আমার রুমের কিসের থেকে আসতে পারে, তো দেখলাম যে না, কিছু থেকে স্মেলটা না। পরে আমি জিনিসটাকে ওভারলুক করে আমি আমার মতো কাজে লেগে পড়ি, কিন্তু মানে একটা বিরক্তিকর একটা স্মেল, মানে থাকা যাচ্ছিল না রুমের মধ্যে এরকম। তো আমি কিছুক্ষণ পরে বাইরে চলে আসলাম, বাইরে এসে 5-7 মিনিট হাঁটাহাঁটি করলাম। আমার বাসার সামনে একটা উঠানের মতো, মানে পাহাড়েরই একটা প্লেন, হালকা একটু প্লেন জায়গার মতো আছে। তো আমি দেখলাম যে আসলে মানে সহ্য করার মতো না, তো বাইরে গিয়ে কিছুক্ষণ বাতাস টাতাস খাই। বাইরে আসলাম, রুমে গেলাম, দেখলাম যে না, রুমের মধ্যে পুরো ওকে, যেরকম রুম ছিল ওরকম আছে, কোনো স্মেল নেই, কিচ্ছু নাই। তো আবার নেক্সট বৃহস্পতিবারের দিন, মানে এটা যে বৃহস্পতিবার হচ্ছে এটা আমি মার্ক করতেছি না, তো নেক্সট বৃহস্পতিবারের দিন আবার এরকম আবার স্মেলটা সন্ধ্যা 7টা-7:30টার দিকে, মাগরিবের আজানের পর পরে এরকম স্মেলটা আসতেছে। তো এখন আমি চিন্তা করলাম কি ব্যাপারে, এই স্মেলটা আবার কই থেকে আসলো। আবার আমি ওভারলুক করে আমার মতো আমার কাজ চালাই গেলাম। তো ধীরে ধীরে আমি বুঝতেছি, মানে আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমি দেখতেছি স্মেলটা দূর থেকে আসতেছে, আসতেছে, হালকা হালকা হালকা, ধীরে 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 পুরো একটা স্মেল আসলো, মানে পুরো একটা মানে দুর্গন্ধ। আমি ওভারলুক করে গেলাম। তারপরে আবার 3য় দিন, আবার 3rd দিন, আবার বৃহস্পতিবার রাতে এরকম হচ্ছে। তখন আমি জিনিসটা মার্ক করলাম, আচ্ছা এটা তো বৃহস্পতিবারের রাতেই হচ্ছে। এরকম করে করে বৃহস্পতিবার রাতেই আমি একটা সময় এমন হয়ে গেল, আমি ওয়েট করতাম যে 7টা, বা মানে ধীরে ধীরে তো টাইম আগে আসতো, 6:30 বা এরকম 6:45টার দিকে স্মেলটা আসতো। আজান, মানে আজান তো এখানে দেয় না, মানে ফোনের মধ্যে আমি একটা ওই যে মানে ইয়া করে রাখছি, আজান দেয় ফোনে,
কারণ এখানে তো মসজিদ নাই, যার কারণে ফোনের মধ্যে মুসলিম প্রো নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আজান নামাজের সময়সূচিগুলো দেখে নিতাম আমরা এখানে। তো আজান দিল, নামাজ কালাম পরে পরে আবার দেখছি সেই বাজে একটা স্মেল আসতেছে। আমি এমন করতে করতে একটা মানে আমি করে রাখতাম যে প্রত্যেক বৃহস্পতিবারে আসতেছে, আমি ওয়েট করে থাকতাম যে এই যে আসবে স্মেলটা। তারপর আমি ধীরে ধীরে জিনিসটা এমন ফিল করলাম যে দূরে থেকে আসতেছে 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 আসতেছে, ধীরে 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 পুরো একটা স্মেল হয়ে যায়। আবার কিছুক্ষণ থাকে, আমার আশেপাশে ঘোরাঘুরি করে স্মেলটা। মানে আমি আসলে কিছু দেখতেছি না, কোনো বাতাস বা কিছু এরকম যে দেখবো এরকম কিছু না, কিচ্ছু না, আমি কিছু দেখতেছি না। জাস্ট আমি মানে ফিল করতে পারতেছি যে স্মেলটা আমার ডানা যাচ্ছে বা আমি যাচ্ছে, আমার সামনে আসতেছে, কিছুক্ষণ ওখানে আছে, তারপরে ধীরে 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 চলে যাচ্ছে স্মেলটা। তো আমি কি করলাম, আমি পরের বৃহস্পতিবারে আমি আগরবাতি জ্বালাইলাম যে দেখি কি হয়। আগরবাতি জ্বালাইলাম, তো আগরবাতি জ্বালানোর পরে দেখলাম যে না, স্মেলটা আর আসলো না। পরের বৃহস্পতিবার আসলো না। পরের বৃহস্পতিবার ইচ্ছা করে আমি আগরবাতি জ্বালালাম না, যে না দেখি। আজব একটা ব্যাপার, পরের বৃহস্পতিবার আবার আমি স্মেলটা পাচ্ছি। সাথে সাথে আমি আগরবাতি জ্বালাইলাম, ধূপকাঠি বা আগরবাতি যেটাই বলেন, তো স্মেলটা চলে গেল। তারপরে বৃহস্পতিবার আমি করছি কি, আয়াতুল কুরসি পড়লাম যে দেখি এটা যদি খারাপ কিছু হয়, আয়াতুল কুরসি যদি আমি পড়ি তাহলে এটা আসবে না। পরের বৃহস্পতিবার আমি মার্ক করলাম যে না, জিনিসটা আসলো না। তো আমি জিনিসটা যেতে ফিল করতে পারছি যেটা আসতেছে 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 চলে যাচ্ছে। বললাম কি, রুমের মধ্যে পর্দা লাগাইলাম একটা, আমি দেখি যে এটা কি আসলে বাতাস আসতেছে নাকি কি আসতেছে। তো পর্দা লাগানোর পর আমি দেখলাম না, কোনো বাতাস না, কোনো কিছু না, স্মেলটা আসতেছে 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 আমার কাছ থেকে, দুর্গন্ধটা চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে না, দেখি আমি ফলো করি, স্মেলটাকে ফলো করি, সেটা কোথায় পর্যন্ত যায়। তো আমি সন্ধ্যার সময়, পুরো অন্ধকার, সিমলা তো পুরো পাহাড়ি এলাকা, এখানে কোনো রোড লাইটও নাই, মানে গ্রাম সাইডে আমার ভার্সিটিটা, তো রোড লাইটও নাই কোনো। তারপরে হচ্ছে আপনার পুরো অন্ধকার, রাস্তাগুলো মানে পাহাড় কাটে কাটে রাস্তা বানানো, পুরো অন্ধকার। তো আমি ভাবলাম যে দেখি, পুরো স্মেলটা কোনটা গেল আমি আসলে বুঝলাম না। তো তারপরে আমি ফলো করতে গিয়ে মানে আমি মিস গাইড হয়ে গেলাম, আমি ফলো করতে পারলাম না। তারপরে বৃহস্পতিবার আমি আবার স্মেলটা যখন পাইলাম, আমি স্মেলটার পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। যখন একটু জোরে হাঁটলাম, দেখলাম স্মেলটা পুরো হইতেছে। হ্যাঁ, স্মেলটা আমার একদম খুবই কাছে আছে। আমি যখন স্লো হয়ে যাচ্ছি, দেখছি ধীরে ধীরে স্মেলটা কমে যাচ্ছে, স্মেলটা ধীরে ধীরে কম হয়ে যাইতেছে, মানে কমে যাচ্ছে, আমি গন্ধটা আর পাচ্ছি না। আবার একটু দৌড় মারি যখন মানে ওই রোড দিয়া, হ্যাঁ তীব্র হচ্ছে। তখন আমি ওই তীব্র স্মেল নেওয়া অবস্থা আমি হাঁটা শুরু করলাম। তো একসময় দেখলাম স্মেলটা ধীরে ধীরে, আমি তো সোজা হাঁটতেছিলাম, স্মেলটা ডানে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। সোজা যাইতে যাইতে দেখলাম স্মেলটা আর পাচ্ছি না। তারপর যখন ডানে মুখ করে কিছুক্ষণ ভাবলাম যে ডানে গিয়ে দেখি, তো দেখলাম হ্যাঁ ধীরে ধীরে একটু তীব্র হচ্ছে, আবার একটু তীব্র হচ্ছে। আমি আরো একটু করে হাঁটলাম, দেখলাম হ্যাঁ আরো তীব্র হচ্ছে স্মেলটা। তো আমার আর এই স্মেলটাকে ফলো করতে করতে আমার আর এই হুঁশ নাই যে আমি ধীরে ধীরে ঝর্ণার দিকে চলে যাচ্ছি। ঝর্ণাটা আসলে হান্টেড, আমি আসলে কখনো কিছু দেখি নাই। তো ঝর্ণাটার দিকে যাচ্ছি, তো ঝর্ণার দিকে যাইতেছি স্মেলটাও যাচ্ছে। তারপরে হঠাৎ করে যখন ঝর্ণার মানে মোটামুটি আমার এমন থেকে দেখা যাচ্ছে 30-40 মিটার দূর হবে, তখন আমি ফিল করলাম না, মানে আমার তখন একটা হুঁশ ফিরে আসলো যে না, আমি যাবো না, ঝর্ণার দিকে যাবো না। এটা হয়তো বা খারাপ কিছু হবে, আমাকে খারাপ কিছু অ্যাট্রাক্ট করতেছে বা আমাকে আকর্ষণ করতেছে, যাতে আমি যাই, আমার কোনো বিপদ হইতে পারে। তারপর আবার ভাবলাম যে আরে কিসের বিপদ, তাই গিয়েই দেখি মানে কি হয়, যা হবে হবে, দেখা যাবে। আর আমার খুবই ইন্টারেস্ট ছিল ভূত দেখার বা এরকম ভূততে মানে পিছু করার বা ভয় পাবো একটা, কিছু একটা দেখবো, আমি এক্সপেক্ট করে গেছিলাম। তো এরকম কিছু হলো না। আমি দেখলাম কি, একটা ওখানে ঝর্ণার ওখানে একটা বড় পাথর আছে, পাথরের ওখানে একটা মহিলা বসে আছে। মহিলাটা মানে হঠাৎ করে আমার নজর গেল, স্মেলটার উপর থেকে আমার মানে ইয়াটা চলে গেল আর কি। আমি যে কনসেন্ট্রেট করছিলাম স্মেলে, সেই স্মেলটার উপর কনসেন্ট্রেট নাই আমার, ওইখানে এসে আমার ঘোরটা কাটে গেল যে আমি স্মেলটা পিছনে পিছনে এত দূর চলে আসছি। তো তারপরে আমি পাথরের উপর দেখলাম যে একটা মহিলা বসে আছে, মানে উল্টা মুখ হয়ে। এখন আমার মানে এই সময় বাজে প্রায় 7:30 বা এরকম, সন্ধ্যা ঠিক আছে, কিন্তু মানে খুব অন্ধকার আর আশেপাশে কোনো বাড়িঘর নাই, যার কারণে মানে আপনি সন্ধ্যা 7:30 সময় অন্ধকার হওয়ার পরেও যদি ওই জায়গাটায় যান, আপনি আসলে বুঝবেন না যে এই জায়গাটা আসলে মানে কেবল সন্ধ্যা হলো বা কেবল রাত হলো, 8টা বাজে নিয়ে
এতটা পরিমাণ ঘুটঘুটে অন্ধকার। তো মহিলাটাকে এই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট দেখতেছি পিছন পাট হয়ে বসে আছে, সাদা ধবধবা একটা মানে মেক্সি টাইপের বা টাইপের তো না, মানে মহিলা যেগুলো পরে মেক্সি বলে বা এক এক এলাকায় এক এক কিছু বলে। তো ওটা পরা, আর চুলগুলো প্রায় কোমর পর্যন্ত লম্বা। এখন আমি চিন্তা করলাম যে এত রাতে তো এখানে, তো মানে এই সময় তো এখানে কেউ থাকার কথা না, যেখানে সূর্য ডোবার পর থেকে ওই জায়গায় দিয়ে কেউ যাওয়া আসা করে না বা ওই জায়গায় কেউ হাঁটাহাঁটি করে না। তো এই সময় তো এখানে কেউ হওয়ার কথা না, এটা কি হইতে পারে? তো ভাবলাম সামনে আগাবো কিনা, ভেবে আমি সামনে আগাইলাম যে যা হয় দেখা যাবে যে কি আছে আসলে কি এটা। তারপরে আমি সামনে আগাইলাম, আগাইতে আগাইতে আমি আয়তুল কুরসি পড়লাম। তো আয়তুল কুরসি পড়ার পরে আমি মানে হঠাৎ করে আমি মানে গাটা একটা কিরকম যেন ঝাড়া দিয়ে উঠলো, আর আমি দেখলাম সামনে কিছুই নাই, আর মানে কিছুই নাই, নর্মাল, সবকিছু নর্মাল, কিছুই নেই, ঝর্ণার পানি পড়ছে। আমি যখন ব্যাক আসবো কেন জানি আমার মনে হচ্ছে আমাকে মানে কেউ ডাকছে, পিছন থেকে কেউ ডাক। তো আমি আর পিছনে ফিরে থাকাই নাই, আমি চলে আসছি। চলে আসার পরে বাসায় আসলাম। এখন পরের বৃহস্পতিবারে আবার সেই পুরো গন্ধ। এখন গন্ধটা আমি দেখতেছি যখন বাসায় রুমে আসছে, আমি কোথা থেকে বের হয়ে আসছি, সাথে সাথে স্মেলটাও আমার সাথে বের হয়ে আসলো। আবার আমি রুমে গেলাম, আবার রুমে স্মেল, আবার বের হয়ে আসলাম, আবার বাইরেও স্মেল, মানে আমার সাথে সাথেই থাকতে চায়। কোনোভাবেই সে মানে ওই স্মেলটা আমার কাছ থেকে দূরে সরতেই না। এরকম করে করে রাত 10টা 11টা বাজে গেল, আমি কোনো কাজ করতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না আমার ওই স্টাডিতে। পরের দিন আমার এক্সাম ছিল, আমি আসলে কি করবো আমি বুঝতেছিলাম না। রাত 2টো 3টা পর্যন্ত এই স্মেল, আমি যেখানেই যাচ্ছি, বাথরুমে আসতেছে, ওয়াশরুমে মানে যেখানেই যাচ্ছি রান্না করতেছি, রান্নার সাথে সাথে মানে আমি শান্তি পাচ্ছিলাম না, একটা মনের মধ্যে এরকম একটা অশান্তি আমার কাজ করতেছিল। তো তারপরে আমি চিন্তা করলাম কি যে দেখি আজকে ফলো করি। এখন আমি ফলো কি করবো, আমাকে সে ফলো করতে, আমি এবার ডানে যাচ্ছি, সে ডানে যাচ্ছে, আমি বামে যাচ্ছে। তারপরে আমি আয়তুল কুরসি পড়লাম। তো তারপরে আর আমি ওই স্মেলটা পাইলাম না। তারপর আমি রুমে গেলাম, সবকিছু নর্মাল। এরকম করে করে প্রায় মানে অনেকবার হয়েছে। তারপর আমি করতাম কি, প্রত্যেক মানে বৃহস্পতিবার রাতেই আমি নামাজ কালাম পড়ে আয়তুল কুরসি পড়ে ফুটু দিতাম, তারপর হচ্ছে আগরবাতি জ্বালাইতাম। তারপর থেকে আর কোনো মানে এরকম প্রবলেম হয় না। আর যেদিন করি আমি আগরবাতি জ্বালাইতাম না বা দোয়া কালাম পড়তাম না, দিন করি এই স্মেলের প্রবলেমটা হইতো। আসলে এটা এখন আত্মা নাকি ভূত টুত নাকি আসলে কি, এটার আসলে কোনো উত্তর আমি খুঁজে পাইনি। তো মানে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কেউ যদি এই বিষয়ে জেনে থাকেন যে আসলে বিষয়টা কি, আমাকে বলবেন। আর আসলে আমি মানে নিজেও এর উত্তর খুঁজে পাই নাই। এরপর আমি আসলে বাসাটা চেঞ্জ করছি। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলতেছি এটা আমার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদির নাম নূরজাহান বেগম। আর এটা ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রাসেল ভাই, যেটা আমি আমার বাবার মুখ থেকে শুনে সংগ্রহ করে আপনাকে শেয়ার করছি। খুবই মর্মাহত একটা ঘটনা। যাই হোক রাসেল ভাই, আমার আগের ঘটনাটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমার দ্বিতীয় ঘটনা। তো রাসেল ভাই, এটা অনেক আগের ঘটনা। ঘটনাটা ঘটে 1952-53 সালের দিকে। তখন আমার বাবা ছোট, বাবা জন্মগ্রহণ করে। আমার বাবাদের 4 ভাই 3 বোন। পরবর্তীতে দাদা আবার বিয়ে করার কারণে আরো 2 বোন ওই ঘরের জন্মগ্রহণ করে। তো যাই হোক রাসেল ভাই, আমার ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে তাদের ভাই বোনের বিষয়টা। তো আমার বাবা কলেজে ফার্স্ট ইয়ারে। তো ওই সময় হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা আব্বা দাদা তখন তারা হাট করতো, হাটে হাটে যে মালামাল বিক্রি করতো। আমাদের কাপড়ের বিজনেস ছিল, এখনো আছে, এটা আমাদের পৈতৃক বিজনেস। তো সেই আমলে তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, গরু গাড়ি বা ঘাড়ে করেই মালামাল নিয়ে অনেক পথ, 10-15 কিলো পথ হেঁটে যে হাট করে আবার ফিরে আসতে হয়তো রাসেল ভাই।
তো এরকম একটা হাটের দিনে বাসায় কেউ নাই, দাদি আর ছোট ছোট বাচ্চারা। তো হঠাৎ করে দাদি মানে রান্না বান্না করে উঠোনের মধ্যে আসছে, আসার পরে হঠাৎ করে আর দাদিকে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর 2 দিন পরে বাড়ির পাশে একটা বাঁশের ঝাড় ছিল, সেই বাঁশের ঝাড়ে কয়েকজন মানুষ দেখতে পায়, তাকে বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে আসার পর থেকে তার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায়। সে কোনো কথা বলতে পারে না, সে এক প্রকারে গঙ্গাগঙ্গি করে, অনেক ছটফট করে, অনেক কষ্ট হচ্ছে এরকম বোঝা যায়। তো আব্বা তখন দোয়া কালাম পরে দাদিকে ফু দেয়। ফু দেওয়ার পরে আয়তাল কুরসি 100 বার পাঠ করে ফু দেয়। তারপরে একটু ঠান্ডা হইলে আব্বা কোরআন শরীফ বাইর করে দাদির বুকের উপরে নিয়ে পড়ে। যতক্ষণ কোরআন শরীফ পড়ে ততক্ষণ ভালো, কিন্তু রাত যত বেশি হইতে থাকে দাদির অবস্থা আরো খারাপ হইতে, দাদি কিছু বলতে পারে না, শুধু গঙ্গায়। তো আব্বা এই ইনসিডেন্টটা দেখার পরে অনেক কবিরাজের কাছে যায়। প্রায় আমাদের দিনাজপুরের উত্তরবঙ্গে যত ভালো কবিরাজ আছে, যত ভালো আলেম ওলামা আছে, সবাইকে উনি ঠকাইছে। তো একদিন একটা ভালো হুজুরকে আব্বা বাসায় আনে। তো ও হুজুর বাসায় এখনো ঢোকেই নাই রাসেল ভাই। দরজাতে পা দিয়ে যেই এক পা দিছে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পাটা ঘুরত নিয়ে নিছে। উনি আর ভেতরে যায় না, কয় না এখানে অনেক বড় সমস্যা আছে, এটা আমার দ্বারা হবে না। এনাকে বোবাগালি সাধন করে বান মারছে, যার কারণে আর এটা কোনোভাবেই পসিবল না, এটা সম্ভব না। আরেকটা বিষয় রাসেল ভাই, যখন পূজা হয়, এক কথায় কালী তো হিন্দু সম্প্রদায়ের, তো যখন পূজা হয়, যে কোনো পূজা, যেমন কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই পূজাগুলোর সময় আমার দাদিকে বাসায় রাখা যায় না। উনি এক প্রকারে মনে করেন যে এমন একটা অবস্থা হয়, উনি আন্দাজে নাচতে থাকে, নাচতে নাচতে কাপড় খুলে চলে যায়, বাসায় রাখা যায় না। বের হতে হতে একদম পূজা মণ্ডপে যায়, নাচানাচি শুরু করে। আমার আব্বা আবার কাপড় চোপড় নিয়ে যায়, নানিকে পড়ায়, আবার কোনো রকমে ধরে বাসায় নিয়ে আসে, আবার সেই রকম রিচুয়াল করে, দোয়া কালাম পরে, বুকের উপরে কোরআন শরীফ বের করে পড়ে। এইভাবে করে কিছুদিন দিন যাচ্ছে। তো এক পর্যায়ে এই ইনসিডেন্ট শুরু হয় রাসেল ভাই। আসলে আমার দাদিকে যে পান মারছে, ইনি খুবই একটা খারাপ মানুষ। আমাদের বাসার পাশেই ওনার বাসা। তো উনি এই কাজগুলো করতেন। আসলে উনি আমার দাদিকে পছন্দ করতেন। আমার দাদি অমায়িক সুন্দর একটা মানুষ ছিল, উনি ওনাকে পছন্দ করতেন, ওনার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে হয়নি, যার কারণে উনি এইভাবে বানটা মারছে। তো একদিন কালী পূজার রাতে দাদা আব্বা সবাই হাটে গেছে। ওই দিন সন্ধ্যা থেকে দাদিকে আর ঠিক থাকতে পারে না। দাদি অনর্গল ভাবে নাচানাচি করতেছে, কাপড় চোপড় পুরোই উলঙ্গ। এই নাচানাচি করার পরে বের হয়ে চলে গেছে, নাই 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 নাই, ওনাকে পাওয়া যায় না। তারপরে আবার আব্বু ওনার চিকিৎসা করতে করতে এক প্রকার উনিও কিছু কিছু রিচুয়াল শিখে গেছিল, যার কারণে সেই রিচুয়াল গুলো করার পরে দাদিকে আবার সেই বাঁশের ঝাড়ে ফিরে পায়। তো এখান থেকে নিয়ে আসার পরে, উলঙ্গ ছিল, সেখানে কাপড় দিয়ে পেঁচাই টেঁচাই নিয়ে আসার পরে দাদিকে একটু সুস্থ করে, ওই সেই রিচুয়াল গুলা করে। রিচুয়াল গুলো করার পরে দাদি একটু সুস্থ হয়। তখন দাদি বাবাকে বলে যে, বাবা তুই আমার ইজ্জত দেখছিস, তুই আমার বাপ, আমি দোয়া করে গেলাম, তুই আজীবন দুধ ভাতে খাবি, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বাবা, তুই আমার যে খেদমত করছিস আল্লাহ পাক তোকে কখনো ঠেকাবে না, তুই অবশ্যই জান্নাত পাবি বাবা। তো এরকম কষ্ট ভোগ করতে করতে আমার দাদি এক প্রকারে মারা যায়। তারপরে জানতে পারা যায় যে আসলে এই কাজটা কে করছে বা কেন করছে। তো রাসেল ভাই, আসলে ব্ল্যাক ম্যাজিক এমন একটা খারাপ জিনিস। এখন তো আমাদের বাংলাদেশে বা পৃথিবীতে মানুষকে মারতে অস্ত্রের প্রয়োজন হয় না। টেকনোলজিক্যাল ওয়েপন গুলো
দিয়ে মানুষকে মারা হচ্ছে, যেমন ধরেন করোনা, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এরকম। তো আগের যুগে তো এরকম কিছু ছিল না। আগের যুগে এই জিনিসটাই খুবই প্রচলিত ছিল এবং খুব কাজে দিত, যার কারণে মানুষরা হিংসার বশে, অহংকারের বশে, কোনো কিছু পাওয়ার লোভে এই কাজগুলো করত। আসলে যারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে তারাই এই কষ্টটা কেমন করে সাফার করে শুধু তারাই জানে রাসেল ভাই। তো আমার বাবা আসলে এই ব্যাপারটাতে খুবই মর্মাহত। আমার বাবা এক প্রকারে এই ঘটনাটা বলতে বলতে কেঁদেই বলছিল, আসলে হাজার হলেও মা যদি চোখের সামনে এভাবে তিলে তিলে মারা যায়, কে সহ্য করবে রাসেল ভাই। যাই হোক, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে লিসেনারদেরকে জানাবেন। আর একটা কথা বলি রাসেল ভাই, যে পক্ষ ব্ল্যাক ম্যাজিক করে আর যে পক্ষ ব্ল্যাক ম্যাজিকের অত্যাচার সহ্য করে, দুইজনেই ক্ষতিগ্রস্ত হয় রাসেল ভাই। যে আমার দাদিকে ব্ল্যাক ম্যাজিক করছিল, যেটাই বোবাকালী সাধন করে যে বানটা মারছিল, সে বেচারা যখন মারা যায়, সে প্রায় অনেক কষ্ট করে মারা গেছে। সে মরার আগে বেডে মনে করেন যে পায়খানা করে বেড থেকে উঠতে পারে না, অনেক একটা হিজিবিজি অবস্থা, অনেক অবহেলার মাধ্যমে সে মারা গেছে। তার মারা যাওয়ার সময় কবরে তেমন একটা মানুষও হয়নি জানাজাতে, খুব কম মানুষ জানতো আগে থেকে যে উনি একজন খারাপ মানুষ। আর ওনার আমাদের বাড়ির পাশে দেওয়ালে বাসা, তো ওনারও কতগুলো রিচুয়ালের ঘটনা আছে, এগুলো আমার নিজের চোখে দেখা রাসেল ভাই। এগুলো আমি যদি পারি আপনাকে শেয়ার করব। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। আপনারা কে কে প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ঘটনা শোনেন আর কোথায় থেকে শোনেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কার ঘটনা সব থেকে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে তারই ঘটনা সব থেকে বেশি করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি প্রতিনিয়ত রাত 10টা। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আপনারা হয়তো সকলে জানেন আমরা প্রতিনিয়ত রাত 10টায় আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে চলে আসি আপনাদেরকে গল্প শোনাতে। তো দর্শক, আমাদের আজকের গল্পটি সাজানো হয়েছে অনেকগুলো ইমেল দিয়ে, যেই ইমেলগুলো আপনারা পাঠিয়েছেন আমাদের কাছে। আমাদের সম্মানিত যারা নির্বাচক কমিটি আছে তারা কিন্তু আপনাদের গল্পগুলো নির্বাচন করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো যেই গল্পগুলো সিলেক্টেড হয়েছে সেই গল্পগুলোই কিন্তু এখন পড়ানো হচ্ছে। তো আমি আশা করছি আপনারা কেউ অধৈর্য না হয়ে আমাদের গল্পগুলো শুনতে থাকবেন, হয়তো আপনার গল্পটি এসে যাবে আজকের এপিসোডটিতে। তো দর্শক, আর কথা বলবো না, সর্বপ্রথম চলে যাচ্ছি প্রথম ইমেলে। ইমেলটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকা বিভাগ থেকে মহিনুল ইসলাম। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। ঢাকার এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বিশাল বড় পুরনো স্কুল। স্কুলের নাম আল মাদিনা হাই স্কুল অ্যান্ড কলেজ। এক সময় এখানে হাজারো ছাত্রছাত্রী পড়াশোনা করত, কিন্তু প্রায় 20 বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় স্কুলটি বন্ধ হয়ে যায়। আর সেই থেকে এই স্কুলটি এখন পর্যন্ত কেউ চালু করেনি বা চালু করানো হয়নি। সেই ঘটনার পর থেকে কেউ আর স্কুলের ভিতরে পা রাখে না, এবং একটা সময় সেই স্কুলটি হয়ে ওঠে ভয়ঙ্কর একটা স্তূপে। কারণ আপনারা একটা বিষয় সকলেই জানেন যে যখন আমরা কোনো একটা জায়গায় বা আমরা কোনো একটা পরিত্যক্ত বাড়িতে অনেকদিন ধরে না যাই, তখন কিন্তু সেই বাড়িটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঘটেছিল এক গ্রীষ্মের দুপুরে। স্কুলের পুরনো ভবনের এক ক্লাসে হঠাৎ আগুন ধরে যায়। শিক্ষকরা চেষ্টা করেও অনেক ছাত্রছাত্রী আটকে পড়ে যায় রুমের ভেতর। চিৎকার, কান্না আর ধোঁয়ার মধ্যে অনেকেই মারা যায়। লোকেরা বলে সেই ছাত্রছাত্রীদের আত্মা আজও শান্তি পায়নি।
বছর কয়েক পর কিছু কিশোর সাহস করে রাতের বেলা স্কুলের ভিতর ঢোকে এবং তারা মানে এটা বুঝতে চায় যে আসলে আমাদের স্কুলের মধ্যে কি হয়েছিল বা এই জায়গাটাকে কেন মানুষ এত ভয় পাচ্ছে। তারপর তাদের হাতে মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে সেই ফ্ল্যাশ লাইট দিয়ে তারা দেখতে পেয়েছিল তারা খেলার ছলে দৌড়াদৌড়ি করতেছিল যে এ মাথা থেকে ও মাথা, মানে বন্ধু বান্ধবরা যেভাবে খেলা করে। হঠাৎ পঞ্চম শ্রেণীর একটি পুরনো ক্লাসরুমে গিয়ে দেখে ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে লেখা আছে চুপ করো স্যার আসছে। কিন্তু সেখানে তো বহু বছর ধরে ক্লাস হয় না। তারা ভয় পেয়ে পালাতে গেল, কিন্তু পিছন থেকে শোনা গেল শিশুদের হাসির শব্দ, যেন পুরো ক্লাস ভর্তি ছাত্রছাত্রী বসে আছে। এমন একটা কাহিনী দেখে তারা তাৎক্ষণিকভাবে সেখান থেকে বেরিয়ে পড়ল এবং আর কখনো তার আশেপাশে যায়নি। একদিনের এক নিরাপত্তা প্রহরী একবার রাতে দায়িত্বে ছিল। হঠাৎ সে শুনল স্কুলের ঘন্টা বাজছে, টং টং। সে অবাক হয়ে দৌড়ে গিয়ে দেখে কেউ নেই, কিন্তু করিডোরে হঠাৎ কয়েকজন বাচ্চা ছুটে গেল। সে তাদের ডাকার চেষ্টা করতেই থমকে গেল। বাচ্চাদের মুখে না কিছুই নেই, শুধু ফাঁকা কালো গর্ত। ওরা সাথে সাথে ঘুরে তাকিয়ে ফিসফিস করে বলল, স্যার আসছে। পরের দিন সকালে মানুষ গার্ডটিকে স্কুল মাঠে অচেতন অবস্থায় পায়। তারপর থেকে আর কোনো গার্ড সেখানে চাকরি করেনি। কিছুদিন পর শহরের এক সাংবাদিক দল সেখানে যায় ডকুমেন্টারি একটি ভিডিও বানাতে। ক্যামেরা চালু করতেই তারা অদ্ভুত সব দৃশ্য দেখতে পেল, এমন কিছু দৃশ্য যে দৃশ্যগুলো তারা এর আগে কখনো দেখেনি। শূন্য ক্লাসরুমে ছাত্রছাত্রীরা বসে আছে, স্যার পাঠ দিচ্ছে, কিন্তু ক্যামেরা বন্ধ করলে আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ এক ক্লাসে প্রবেশ করেই দরজা নিজেই বন্ধ হয়ে গেল। তাদের সামনে কালো ব্ল্যাকবোর্ডে রক্ত দিয়ে লেখা, তোমরাও আর বের হতে পারবে না। তাদের মধ্যে একজন দৌড়াতে গিয়ে পড়ে গেল মেঝের মধ্যে। বাকি সবাই তাকে টেনে তুলতে গেলে কিন্তু দেখে সে আর নেই, শুধু মেঝেতে তার ব্যাগটা পড়ে আছে। আজ পর্যন্ত সেই সাংবাদিকরা আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকেরা বলে স্কুলের ভিতরে এখনও প্রতিদিন ক্লাস চলে, ভুতুরে ছাত্রছাত্রী আর মুখবিহীন শিক্ষকরা সেখানে পাঠদান করে। রাত 12টার পর কেউ স্কুলের পাশে দাঁড়িয়ে মন দিয়ে শোনে, তাহলে নাকি শোনা যায় ছেলেমেয়েদের পড়া ধরার আওয়াজ, কান্না আর হাসি একসাথে মিশে যায়। কেউ যদি ভিতরে ঢোকে তাকে চিরদিনের জন্য ওরা নিজেদের ঘরে টেনে নেয়। আজও স্কুল ভবনটি শহরের মানচিত্রে দাঁড়িয়ে আছে। বাহির থেকে স্বাভাবিক মনে হলেও কিন্তু ভিতরে অন্ধকার নামলেই উপরের জানালা হঠাৎ দেখা যায়। একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন, হাতে খাতা কলম আর চারপাশে অদৃশ্য সব ছাত্রছাত্রী। কিন্তু আসলে সেই যে কলেজটা বন্ধ হয়ে গেল বা কলেজটা একদিন থেকে পরিত্যক্ত আছে, এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ ভালো কোনো পরামর্শ বা ভালো কোনো আইডিয়া বা ভালো কোনো কাহিনী বলতে না পারলেও সেই সাংবাদিক দল যে ছিল তারা একটা কাহিনী উদ্ঘাটন করেছিল, যে এই কাহিনীটি এরকম ছিল যে এই কলেজটা বহুদিন আগে একজন শিক্ষক দিয়েছিলেন, যিনি কিনা এই কলেজটাকে অনেক বেশি ভালোবাসতেন এবং প্রতিনিয়ত কলেজের ছাত্রছাত্রীদেরকে আদর মহব্বত করতেন। কিন্তু হঠাৎ করে তাদের কলেজের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে, যে বিস্ফোরণের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী নিহত হয় এবং অনেকেই আহত হয়। কিন্তু পরবর্তী সময় যেই নিহত ছাত্রছাত্রীদের আত্মাই নাকি এই কলেজের আশেপাশে বা এই স্কুলটার আশেপাশে ঘুরে বেড়ায় এবং মানুষদের সঙ্গে মিশতে চায়, কিন্তু কোনোভাবেই তারা মানুষদের পরিবেশে আসতে পারে না। এই জন্যই মানুষরা তাকে ভয় পেয়ে বিভিন্ন রকমের কাহিনী ঘটায়। কিন্তু এই যে ক্লাসের ভিতরে অদৃশ্য স্টুডেন্ট বা অদৃশ্য ছাত্রছাত্রীর বিষয়টা এখন পর্যন্ত খোলস হয়নি। তো দর্শক,
গল্পটি ছিল এতটুকুই। ভাই এখানে ইতি টেনেছেন। আপনাদের কাছে কিন্তু গল্পটি কেমন লাগলো সেই বিষয়টি জানাবেন, কারণ আমরা তো ভালো দেখে বা আমাদের কাছে যেগুলো গল্প ভালো লাগে সেই গল্পগুলো কিন্তু পড়ে শোনাই। তো আপনাদের ভালো লাগাগুলো আমরা জানতে চাই। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামতগুলো জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।